ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসআর হিস্ট্রি একাডেমি। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আমি তোমাদের সৌগত স্যার, তোমাদের সাথে ইতিহাসের নতুন একটি ক্লাস নিয়ে। আশা করি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। কেমন লাগছে সেগুলোর জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা রেখেছে। কিছু যদি তোমাদের সাজেশন থাকে অবশ্যই কিন্তু সেখানে তোমরা দিও, কারণ তোমাদের সাজেশন এলে তবেই আমি বুঝতে পারবো কীভাবে আমরা ক্লাসটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই তোমাদের ফিডব্যাক আমার কাছে কিন্তু খুব ভ্যালুয়েবল। আমি তোমাদের জন্য পরপর ক্লাস নিয়ে আসবো এবং টপিক ওয়াইজ আনবো, সেটা আমি আগেই কথা দিয়েছি। তাই প্রতিশ্রুতি মতো আবার চলে এসেছি, আবার আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরের ক্লাস, অর্থাৎ আগের দিন আমরা ষোড়শ মহাজনপদ আলোচনা করেছি এবং সেইখানে আমরা যেখানে থেমেছিলাম। কারো যদি সেই ক্লাসটা দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই যে একটু দেখে নিও, চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে, তুমি সার্চ করলে পেয়ে যাবে। এছাড়াও আমি তোমাদের জন্য আলাদা করে একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি এনসেন্ট ইন্ডিয়ার উপর, সেখান থেকে কিন্তু তোমরা পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মগধের যে উত্থান হয়েছিল, তাই যে মগধের উত্থান, সেখানে আমরা একটা পয়েন্ট বলেছিলাম সুযোগ্য নেতৃত্ব, এবং সুযোগ্য নেতৃত্বের মধ্যে আমরা বেশ কতগুলো রাজবংশের আলোচনা করেছিলাম। তাই আমরা পরপর আজকে রাজবংশগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে যে রাজবংশটার নাম বলা হয়েছিল তার নাম হচ্ছে হর্যঙ্ক। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে হর্ষঙ্ক বা হর্যঙ্ক কিন্তু একই, পেটটা কাটা আর পেট না কাটা, এই জন্য কিন্তু বংশটা আলাদা হয়ে যায় না, একই বংশ। এরপর আমরা যে বংশটার কথা বলবো সেটা হচ্ছে শিশুনাগ। এরপরে যে বংশটার নাম বলবো সেটা হচ্ছে নন্দ, এবং তারপর মৌর্য, তারপর হচ্ছে শুঙ্গ, এবং তারপর হচ্ছে কান্য। অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে আমরা পরপর রাজবংশগুলোকে আলোচনা করি, আলোচনাটার চেষ্টা করা হোক তোমাদের সাথে। আর যে আলোচনাগুলো করছি, যে ইনফরমেশনগুলো দিচ্ছি, সেগুলো অবশ্যই তোমরা খাতাতে নোট ডাউন করে রাখবে, যেগুলো তোমাদের পরবর্তী সময় কিন্তু কাজে লাগবে। কারণ একটা বইয়ে সব কিছু পাওয়া যায় না। তোমাদের জন্য ভালো হিস্ট্রি বইয়ের আমি তোমাদের রিভিউ করেছি, এবং আরেকটা বইয়ের রিভিউ আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তোমরা ওগুলো একটু দেখো, কারণ ইতিহাসের একটা ইতিহাস তো অনেক বই আছে, তাই যে সমস্ত ভালো বইগুলো সেগুলো আমি তোমাদের সাজেস্ট করব। ঠিক আছে, দেখো, প্রথম আমরা যে বংশটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হর্যঙ্ক বা হর্ষঙ্ক। তাহলে এরা কোন জায়গাকে কেন্দ্র করে শাসন করতো আমরা জানি, সেটা হচ্ছে মগধকে কেন্দ্র করে। এবং এই যে মগধ, এর যে রাজধানী ছিল, এই রাজধানীটা অনেকবার চেঞ্জ হয়েছে, এটা তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, এর যে রাজধানী ছিল সেটা হচ্ছে রাজগৃহ বা রাজগীর বা গিরিব্রজ, এটা হচ্ছে রাজধানী ছিল। তাহলে মগধের ইতিহাসে হর্যঙ্ক বংশের যে সূত্রপাত হচ্ছে, সেখানে আমরা যার নাম প্রথম পাচ্ছি তার নাম হচ্ছে বিম্বিসার। বিম্বিসার আর বিন্দুসার এটা অনেক সময় ভুলিয়ে যায়। বিম্বিসার হচ্ছে অজাতশত্রুর বাবা হর্যঙ্ক বংশের, বিন্দুসার হচ্ছে অশোকের বাবা মৌর্য বংশে। বিম্বিসার, ঠিক আছে, তার উপাধি ছিল কি শ্রেণিক। এটা কিভাবে মনে রাখবে, প্রথম রাজা, তিনি সেনা তৈরি করেছিলেন বলে সেনা থেকে শ্রেণিক এই উপাধিটা তার ছিল। ঠিক আছে, বিম্বিসার। এবার বিম্বিসার তিনি মগধের সিংহাসনে বসার পরে সাম্রাজ্য বিস্তার শুরু করলেন। প্রথমে তিনি অঙ্গরাজাকে পরাজিত করলেন, অঙ্গরাজ্যকে দখল করেন। এই যে অঙ্গরাজ্য দখল, এর মাধ্যমে মগধের সাম্রাজ্য বিজয়ের সূচনা হচ্ছে, এবং সেটা কোথায় এন্ড হচ্ছে, সেটা হচ্ছে অশোকের কলিঙ্গ জয়ের মাধ্যমে। তাহলে এটা দীর্ঘ সময় জুড়ে মগধের সাম্রাজ্য বিস্তার চলছে। বিম্বিসার তিনি বিবাহ করেছিলেন কোশল দেবীকে। কোশল দেবী ছিলেন কোশলের রাজকন্যা। তাহলে একটা জিনিস দেখবে, প্রাচীন ভারতের ইতিহাস যখন আমরা আলোচনা করি, বিবাহ সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। বিবাহের মাধ্যমে যুদ্ধও থেমে যায়, কিন্তু হয়তো বাস্তবে দেয় যারা বিবাহিত তারা হয়তো জানবেন যে বিবাহ করলে হয়তো যুদ্ধ বেড়েও যেতে পারে। যাই হোক, জোকসে পার্ট, আমরা আলোচনায় আসি। যেটা হচ্ছে কোশল। কোশল তিনি যখন কোশলের রাজকন্যা কোশল দেবীকে বিবাহ করছেন, এই বিম্বিসার, তখন তিনি কাশী, এই কাশী প্রদেশটাকে, কাশী কোশল কুরু কম্বোজ, এই যে কাশীটা সেটা কোশল দখল করে রেখেছিল, কাশীটাকে বরপণ হিসাবে দিচ্ছে বিম্বিসারকে। বিম্বিসার রাজ্যসীমা পাচ্ছে মগধ প্লাস কাশী, দুটো মিলিয়ে হচ্ছে। বিম্বিসার সেনাবাহিনী তৈরি করছেন, তাই তার উপাধি হচ্ছে শ্রেণী। বিম্বিসারের যে পুত্র ছিল তার নাম হচ্ছে অজাত শত্রু। অজাত শত্রু, অজাত শত্রু মানে হচ্ছে শত্রু নিধনকারী, কোনো শত্রু নেই এর। তার উপাধি কি ছিল, কুনিক। এটা পরীক্ষায় অনেক সময় পড়ে, যে এর উপাধি ছিল কি, কুনিক। অজাতশত্রু
এবং বিম্বিসারের সম্পর্ক খুব একটা হয়তো ভালো ছিল না, কারণ বিম্বিসারের অন্য স্ত্রীর সন্তান ছিলেন অজাতশত্রু, প্রধান মহিষী ছিলেন কুশল দেবী। ঠিক আছে, তাহলে অজাতশত্রু, অজাতশত্রু এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপকরণে বিভিন্ন তথ্য আমরা পাই। এই যে বিম্বিসার, বিম্বিসারের সময়ে গৌতম বুদ্ধ এবং মহাবীর উভয়ই তাদের কিন্তু ধর্মমত প্রচার করেছেন এবং বিম্বিসার উভয়কেই সাহায্য করতেন। ঠিক আছে, উভয়কেই সাহায্য করতেন। এবার কিছু কিছু গ্রন্থে বিভিন্ন তথ্য আমরা পাই, যেমন কিছু জায়গায় বলা হচ্ছে অজাতশত্রু তার বাবাকে হত্যা করে দেন এবং সিংহাসন দখল করেন, এবং কিছু কিছু তথ্যে এরকম বলা হচ্ছে অজাতশত্রু যখন মগধ আক্রমণ করছে বা রাজধানী আক্রমণ করছে, পরাজয়টা অস্বীকার করার জন্য বা পরাজয়ের লজ্জায় ভীত হয়ে তার পিতা বিম্বিসার তিনি আত্মহত্যা করেন। মোদ্দা কথা বা আলটিমেট কথা হচ্ছে কি, বিম্বিসারের মৃত্যু হচ্ছে, বিম্বিসারের মৃত্যু হয়। যখনই বিম্বিসারের মৃত্যু হয় তখন বিম্বিসারের মৃত্যুতে আঘাত পেয়ে কৌশল দেবী তিনিও প্রাণ হারান বা প্রাণ ত্যাগ করেন, একদম পুরো টুরুলাভ। ঠিক আছে, বিম্বিসার এবং কৌশল দেবী, কৌশল দেবী মারা যাচ্ছেন। সেই সময় কৌশলের রাজা ছিলেন কে? প্রসেনজিৎ। এটা কিন্তু সকলেই এই গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক। প্রসেনজিৎ, তখন প্রসেনজিৎ কি বলেন সম্পর্কে? প্রসেনজিৎ এবং কৌশল দেবী হচ্ছেন ভাই বোন। প্রসেনজিৎ তার বোন এবং বিম্বিসার তার ভগ্নিপতি উভয়ের মৃত্যুর জন্য কাকে দায়ী করলেন? অজাতশত্রুকে। তিনি ছিলেন চেল্লন্নার কন্যা, অর্থাৎ সৎ। ঠিক আছে, সৎ। অজাতশত্রুকে দায়ী করলেন এবং অজাতশত্রুকে দায়ী করে তিনি অজাতশত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং যে কাশি, যে গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছিল, সেই কাশিটা আবার ফেরত নিয়ে নিলেন। কে নিয়ে নিলেন? প্রসেনজিৎ, তিনি ফেরত নিয়ে নিলেন। কারণ তার বোনের মৃত্যু হয়েছে, তার ভগ্নিপতির মৃত্যু হয়েছে, অজাতশত্রুর জন্য তার কি অধিকার আছে ভোগ করার? যখন জামাই না রইলো তাহলে তার গিফটটা নিয়ে কি হবে? চলো গিফট কেড়ে নাও, এরকম একটা চিন্তা ভাবনা। তো অজাতশত্রু এবং প্রসেনজিতের মধ্যে দীর্ঘদিনের লড়াই শুরু হলো, কিন্তু যুদ্ধে দেখা যাচ্ছে কেউ কাউকে হারাতে পারছে না, কেউ কারো প্রতিপক্ষ কাউকে হারাতে পারছে না। এ একবার জিতছে তো ও একবার জিতছে, ও হারছে তো এ জিতছে, এরকম প্রসেস চলতে থাকছে। তো প্রসেনজিৎ কি দেখলেন যে লোকক্ষয় হচ্ছে, তাহলে দুজনের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করা দরকার। তখন উভয়ের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য তারা কি করলেন? শান্তি ঘোষণা করলেন। শান্তি ঘোষণা করলেন এবং শান্তি ঘোষণা করে তিনি অজাতশত্রুর সাথে তার কন্যার বিবাহ দিচ্ছেন, তার কন্যার বিবাহ দিচ্ছেন। ঠিক আছে, তাহলে উভয়ের মধ্যে কি ফ্রেন্ডশিপ তৈরি হলো, তাই যুদ্ধ বন্ধ হলো এবং যে কাশিটাকে কেড়ে নেওয়া হয়েছিল সেই কাশিটাকে আবার পুনরায় ফেরত দেওয়া হচ্ছে, কাশিটাকে পুনরায় ফেরত দিচ্ছে। এইভাবে প্রসেনজিতের সঙ্গে তার একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্রসেনজিতের যে কন্যার সাথে বিয়ে হয়েছে তার নাম হচ্ছে বজ্জিরা। ঠিক আছে, বজ্জিরা। তাহলে বিবাহের মাধ্যমে একটা যুদ্ধ কিন্তু সমাপন হলো। তাহলে এটা প্রসেনজিতের সঙ্গে হলো। অজাতশত্রু তিনি সাম্রাজ্য বিস্তারকারী রাজা ছিলেন, তিনি সাম্রাজ্য বিস্তারে পছন্দ করতেন, তাই সাম্রাজ্য বিস্তার তিনি থামালেন না, তিনি সাম্রাজ্য বিস্তার শুরু করলেন। ঠিক এই সময় তার বিরুদ্ধে 16 বছর ধরে 36টা গণরাজ্য যুদ্ধ ঘোষণা করছে। ঠিক আছে, এবং এই যে যুদ্ধ গণরাজ্য তার নেতৃত্ব দিচ্ছেন লিচ্ছবিরাজ চেতক। এই চেতক তিনি হচ্ছে সম্পর্কে মহাবীরের মামা। 16 বছর ধরে এই লড়াইটা চলছে। রাজগৃহ থেকে যুদ্ধ করার অসুবিধা হচ্ছিল বলে তিনি পাটালিগ্রাম বলে একটা গ্রামে দুর্গ স্থাপন করলেন এবং এখান থেকে যুদ্ধ পরিচালনা করলেন। অজাতশত্রু এই যুদ্ধে দুটো নতুন অস্ত্র ব্যবহার করছেন, একটা হচ্ছে কি রথমুসল আর একটা হচ্ছে মহাশিলাকণ্টক। মহাশিলাকণ্টক, এই দুটি অস্ত্র ব্যবহার করে। তাহলে এই দুটো অস্ত্র তোমরা দেখেছো বাহুবলী সিনেমাটা যদি দেখে থাকো সেখানে দেখবে যে একটা রথ, অর্থাৎ বল্লালদেব যেটা চালাচ্ছিলেন, রথের সামনে দেখবে একটা চক্র, সে কেটে কেটে যাচ্ছিল, সেটা হচ্ছে রথমূষল। আর যেটা বাহুবলীকে দেওয়া হয়েছিল মহাশিলাকণ্টক, বড় বড় পাথর থ্রো করছিল যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে মহাশিলাকণ্টক। এই দুটি যন্ত্রের ব্যবহার শত্রু করছেন এবং 16 বছর ধরে যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধতে তিনি জয়লাভ করেছেন। ঠিক আছে, এরপরে এই বংশের বিখ্যাত রাজার নাম হচ্ছে উদয়ন। উদয়ন বা উদয়ীন। উদয়ন তিনি কি করলেন? তিনি পাটালিপুত্র নগরের প্রতিষ্ঠা করছেন এবং পাটালিপুত্রকে রাজধানী হিসাবে স্থাপন করছেন।
অর্থাৎ একটা জিনিস দেখে নাও, এতদিন কি ছিল, রাজগীর ছিল রাজধানী বা রাজগৃহ ছিল রাজধানী, সেখান থেকে তারা পাটালিপুত্রের রাজধানী স্থানান্তর করছেন এবং উদয়নকে নিয়ে অনেক কাব্যগ্রন্থ রচনা হয়েছে। উদয় সুন্দরী কথা বলে বিখ্যাত কাব্যগ্রন্থ রচনা হয়েছে। তাহলে এই ছিল হর্যজ্ঞ বংশের বা প্রথম বংশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো। এরপরে আমরা আসছি, হ্যাঁ আরেকটা জিনিস আমি এখানে মিস করে গেছি, অজাতশত্রুর সময় প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন। কোথায় করেছিলেন? রাজগৃহে আয়োজন করেছিলেন। কারণ অজাতশত্রু পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করার সাথে সাথে তিনি প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেন। পরের যে বংশটা সেটা হচ্ছে শিশুনাগ। শিশুনাগ বংশ, তারা মগধের সিংহাসনে বসছে শিশুনাগ। শিশুনাগ যখন এখানে সিংহাসনে বসছেন, তিনি কি করলেন, যে পাটালিপুত্র থেকে যে রাজধানী তিনি নিয়ে চলে গেলেন বৈশালীতে। বৈশালীতে রাজধানী স্থানান্তর করলেন। তাহলে দেখো, প্রথম রাজধানী কি ছিল? রাজগৃহ। সেখান থেকে উদয়ন নিয়ে গেলেন পাটালিপুত্র, আবার সেখান থেকে নিয়ে চলে যাওয়া হলো বৈশালীতে। শিশুনাগের ছেলে, তার নাম হচ্ছে কালাশোক বা কাক বর্ণ। তিনি কি করলেন? তিনি আবার বৈশালী থেকে রাজধানী স্থানান্তর করলেন কোথায়? পাটালিপুত্রে। এবং তারপর থেকে পাটালিপুত্রই হয়ে গেল কি মগধের পার্মানেন্ট ক্যাপিটাল। ঠিক আছে। কাকাশোকের রাজত্বকাল গুরুত্বপূর্ণ কারণ কি? এখানে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন, এবং এটা কথা হচ্ছে বৈশালীতে হচ্ছে। তাহলে শিশুনাগ বংশ থেকে আমাদের এই জায়গা দুটো কিন্তু জানতে হবে। এবার চলে আসি পরের রাজবংশ, অর্থাৎ নন্দ রাজবংশ। নন্দ রাজবংশ এই হচ্ছে প্রথম একটা বংশ মগধের সিংহাসনে যারা কিন্তু ক্ষত্রিয় ছিল না। কারণ আমরা কি জানি যে ক্ষত্রিয়রাই রাজকার্য সম্পাদন করতেন। এই একটা বংশ যারা ক্ষত্রিয় ছিল না, এবং এই বংশের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ তিনি জাতির নাপিত ছিলেন। এরকম একটা গল্প আছে, গল্পটা সত্য অসত্য বিচার্য আলাদা বিষয়। গল্পটা হচ্ছে এরকম, যে শিশুনাগ বংশের রাজার যে মহিষী ছিলেন, তার সাথে মহাপদ্মনন্দের একটা অবৈধ সম্পর্ক ছিল, এবং সে অবৈধ সম্পর্কের পরিণতি কি হয়েছিল? উভয়ে প্ল্যান করে রাজাকে হত্যা করে এবং মগধের সিংহাসন দখল করে। তিনি জাতিতে ছিলেন নাপিত। এই জন্য মহাপদ্মনন্দের অনেকগুলো উপাধি পাওয়া যায়। তাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে। কারণ পরশুরাম ভগবানকে কেন পাঠানো হয়েছিল? কারণ পৃথিবীতে যখন ক্ষত্রিয়দের অত্যাচার অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছিল, তাদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য পাঠানো হয়েছিল। তিনিও যেমন ক্ষত্রিয়দিকে হত্যা করে তিনি সিংহাসন দখল করেছিলেন, সেই জন্য তার আরেকটা উপাধি ছিল কি? দ্বিতীয় পরশুরাম। এছাড়া সর্বক্ষত্রিয় হচ্ছে তা এক রাট, এই উপাধিগুলিও তার সঙ্গে সম্পর্কিত। এবং ওই যে মগধের কাছাকাছি যে জঙ্গল অঞ্চল, সেখানে প্রচুর পরিমাণে হাতি পাওয়া যেত। বিপুল সংখ্যক একটা হস্তি বাহিনী তার সময় তৈরি করেছিলেন তিনি, এবং অত্যাচারী শাসক ছিলেন, অবশ্যই অত্যাচারী শাসক ছিলেন। এবং তার পরবর্তী সময় তার সন্তানরা শাসন করছেন। এই বংশের যে শেষ রাজা, তার নাম হচ্ছে ধননন্দ। এই যে ধননন্দের সময় উল্লেখযোগ্য ঘটনা কি? এই সময় ম্যাসিডোনিয়ার ফিলিপের ছেলে আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে আসেন এবং ভারতের অভ্যন্তরে তিনি প্রবেশ করেন। ঠিক আছে, এটা হচ্ছে ধননন্দের একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং এই যে ধননন্দ, একে পরাজিত করছেন চন্দ্রগুপ্ত বলে একজন ব্যক্তি, চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছেন চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বলে একজন ব্যক্তি। ঠিক আছে, এবং এর ফলে নন্দবংশের পতন হচ্ছে, এবং নন্দবংশের পতন হওয়ার সাথে সাথে চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক প্রতিষ্ঠিত হচ্ছে মৌর্য বংশ। এবং এটা আমরা পরবর্তীকালে ক্লাসে আলোচনা করব মৌর্য বংশ নিয়ে। তাহলে এবার তোমরা বলবে যে আমাদের ইতিহাসের ক্লাসটা কেমন লাগছে, টপিক ওয়াইজ যেভাবে আলোচনা করছি তোমাদের কতটা হেল্প হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং আমি পরপর ক্লাসগুলো করতে থাকবো। তোমাদের বন্ধুদের মধ্যে প্লিজ একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তোমাদের সাবস্ক্রাইব করলে চ্যানেলটাও আমার গ্রো করবে এবং আমি আরও ভালো ভালো ভিডিও আনতে উৎসাহ বোধ করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে সুস্থ থেকো, মানসিক এবং শারীরিক উভয়ভাবে পড়াশোনার মধ্যে থেকো। এবং আমি যে প্রতিশ্রুতি দিয়েছি ইতিহাসকে সহজ সরলভাবে গল্পের আকারে তোমাদের কাছে পরিবেশন করব, সেইভাবেই করার চেষ্টা করছি। এবং দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। থ্যাংক ইউ।